দেশ থেকে বিশ্বের নানা প্রান্তের নানা অবস্থান, অভিজ্ঞতা, মতামতকে এক সুতোয় গেঁথে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন দুরালাপ। স্বাগত জানাচ্ছি আমি শারমিন চৌধুরী। মিয়ানমারের রাখাইন রাজ্যের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়া দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও জান্তা সরকারের মধ্যে চলছে ব্যাপক যুদ্ধ। এই যুদ্ধে একের পর এক জয়ের মুখ দেখছে আরাকান আর্মি। গণমাধ্যম সূত্র বলছে, দীর্ঘ 11 মাসের লড়াই সংঘাতের পর রাখাইনের 17টি শহরের মধ্যে 13টির নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। দাবি করছে বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের মংডু, বুথিডা এবং চীন প্রদেশের পালেতোয়া দখলে নেবার। আর তাহলে বাংলাদেশ মিয়ানমারের প্রায় 350 কিলোমিটার সীমানার পুরোটাই এখন আরাকান আর্মির দখলে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আরাকান আর্মির এই দখলের ফলে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ তো বটেই, বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনও দীর্ঘায়িত হবার সম্ভাবনা তৈরি হয়েছে। আরাকান আর্মির সাথে যুদ্ধে রোহিঙ্গাদের ব্যবহার করেছিল জান্তা সরকার, ফলে তারা রোহিঙ্গাদের উপর খড়গহস্ত হচ্ছে বলে খবর আসছে, যার সত্যতা মিলেছে বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা ঢোকার মধ্য দিয়ে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এরই মধ্যে জানিয়েছেন যে গত কয়েক মাসে নতুন করে 80,000-এরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। গতকাল বৃহস্পতিবার ব্যাংককে আয়োজিত 6 দেশের অনানুষ্ঠানিক পরামর্শ বৈঠকে এই 80,000 সহ বাংলাদেশে থাকা আরো প্রায় 13 লাখ রোহিঙ্গা প্রত্যাবাসনে রোড ম্যাপ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তবে বিশ্লেষকদের অনেকেই এখন জান্তা সরকার নয়, আরাকান আর্মির সঙ্গে এই যোগাযোগ বাড়ানোর তাগিদ দিচ্ছে। বাংলাদেশ সীমান্তের 3 দিকে থাকা ভারতের সাথে যখন সম্পর্ক টালমাটাল, তখন সীমান্ত ঘেঁষা মিয়ানমারে যুদ্ধ বাংলাদেশের জন্য কতটা চিন্তার বা দুশ্চিন্তার, এই যুদ্ধের পরিণতি কি, এসব নিয়ে আলোচনায় আজ দুরালাপে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত আছেন ইউনিভার্সিটি অব নিউ অর্লিয়েন্সের সাবেক উপাচার্য এমিরেটাস অধ্যাপক ডক্টর মোস্তফা সারওয়ার, এবং বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান এবং সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলাম। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের দুরালাপে। আপনাদের তিনজনের কাছ থেকে যে ধন্যবাদ। বিশ্লেষণটি দিয়ে শুরু করতে চাই, যে যেই পরিস্থিতি এখন দেখা যাচ্ছে আরাকান আর্মি এবং মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে দীর্ঘ সংঘাতময় একটা লড়াই, সেই লড়াই এখন যেই পর্যায়ে গিয়ে পৌঁছেছে, বিভিন্ন রাজ্যের দখল নিয়েছে বিদ্রোহীরা, রাখাইন রাজ্য পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে। একটু আপনাদের কাছে এই বিশ্লেষণটা জানতে চাই। আমি আসলে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের উপর প্রভাব বা দুশ্চিন্তার কারণ কি সেটা নিয়ে একটু বড় করে কথা বলতে চাই। শুরুটা করতে চাই যে এই লড়াই সংঘাতের পরিণতি আপনারা কিভাবে দেখেন? আমি জনাব ইমদাদুল ইসলাম আপনার কাছ থেকে শুরু করি। ধন্যবাদ। আসলে এই লড়াইটা দীর্ঘদিনের। এখন এটা একেবারেই যেহেতু আমাদের পুরো সীমান্ত এলাকাটা দখলে নিয়েছে আরাকান আর্মি, সেজন্য আমরা আরো বেশি চিন্তিত এবং কনসার্ন। এখানে আরাকান আর্মির বিষয়টা হচ্ছে, আরাকান আর্মি তাদের একটু ইতিহাসের দিকে একটু নজর দিলেই আপনি 1945-46 এর দিকে পানরুইন সম্মেলনে আরাকানদের একটা স্বাতন্ত্র জেনারেল অং সান স্বীকার করে নিয়েছিলেন। শুধু আরাকানদের নয়, 7টা স্টেট ছিল তখন। সেই 7টা স্টেটের মধ্যে আরাকানি স্টেট, অর্থাৎ রাখাইনি স্টেট, মন স্টেট, কাইয়া স্টেট, শান স্টেট, কাচিন স্টেট, এদেরকে সবাই স্টেট অবিদায় যারা ছিল, অর্থাৎ ব্রিটিশ দখল পূর্ব, এরা প্রত্যেকটা স্বতন্ত্র অবিদায় অভিষিক্ত ছিল, স্বতন্ত্র স্টেট ছিল। এবং যার জন্য এখনো সেই 7টাই স্টেট আছে মিয়ানমারে, আর 7টা আছে ডিভিশন। ওই 7টা ডিভিশন নিয়ে অ্যাকচুয়ালি মিয়ানমার বর্তমানে তখনকার বার্মা গঠিত ছিল। তো সেখানে পানলুইনে যেটা হয়েছিল, সেটা স্টেটগুলোকে বলা হয়েছিল যে চুক্তিতে বা সমঝোতাতে বলা হয়েছিল যে যখন আমরা একসাথে সম্মিলিতভাবে ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করব, স্বাধীনতা পরবর্তীতে ইফ ইউ ওয়ান্ট, তোমরা যদি চাও তাহলে তোমরা স্টেট অবিদায় তোমরা চলে যেতে পারো। কিন্তু জেনারেল নেউইন সেটাতে একেবারেই কোনো ধরনের কান দেন নাই। জেনারেল নেউইনের উদ্দেশ্য ছিল যে এখানে কোনো জাতীয় নেতৃত্ব গড়ে ওঠে নাই, পুরা মিয়ানমারটা ভেঙে খান খান হয়ে যাবে, ছারখার হয়ে যাবে, সেনাবাহিনী একমাত্র প্রতিনিধিত্ব
এখানে গোষ্ঠী যারা পুরো মিয়ানমারকে অর্থাৎ পুরো বার্মাকে তারা নেতৃত্ব দিবে, এবং সেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সেনাবাহিনীর আছে, অন্য কারো কাছে নাই। বাট এটা স্টেটগুলো কোনোটাই মেনে নিতে পারে নাই, যার জন্য আপনি দেখবেন শান স্টেটে শান ইন্ডিপেন্ডেন্ট আর্মি করেছে, কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি হয়েছে, মন আর্মি হয়েছে, চীন স্টেটে চীন আর্মি হয়েছে, আরাকানে আরাকান আর্মি হয়েছে। এবং স্বাধীনতার পর থেকেই সেখানে এই যুদ্ধটা লেগেই আছে, তাদের যে পূর্ববর্তী দাবি বা যেটা স্বীকৃত দাবি ছিল সেটাকে বাস্তবায়ন করার জন্য। তো এখানে আমরা যেটা কনসার্ন সেখানে হচ্ছে আমাদের এখানে অলরেডি 10 থেকে 12 লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে অবস্থান করছে। সেখানে এই রোহিঙ্গা প্রত্যাবাসনটা দিন দিন জটিল থেকে জটিলতর হচ্ছে। মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে আরাকান আর্মি কতটুকু সেখানে তার অঞ্চল দখল করলো, প্রভাব বিস্তার করছে, সেটা তাদের আভ্যন্তরীণ বিষয় ছিল এতদিন পর্যন্ত। কিন্তু হুম। যেটা আমরা কিছুই করতে পারি নাই, মিয়ানমার সেনাবাহিনী খুব স্মার্টলি সেই একটা কাজ করে বসে আছে। সেটা হচ্ছে রোহিঙ্গাদের অনেককেই মিয়ানমার সেনাবাহিনী খুব স্মার্টলি দে হ্যাভ রিক্রুটেড, তাদেরকে রিক্রুট করে এই আরাকান আর্মির মুখোমুখি করেছে। এই মুখোমুখি হওয়াটাই আমাদের জন্য একটা জটিল অবস্থা সৃষ্টি করেছে। কারণ এখন আমরা সবাই এটা বলছি এবং জানি, বা বিভিন্ন গণমাধ্যম যেটা বলছে, অধিকাংশ অঞ্চল রাখাইন স্টেটের আরাকান আর্মির দখলে চলে গেছে। এবং আজকে বিবিসি এবং অন্যান্য সংবাদ মাধ্যমে যেটা এএফপিতে যেটা দেখলাম, তাদের মূল যেটা কেন্দ্রভূমি অর্থাৎ যেটা সেন্টার অফ গ্র্যাভিটি মিলিটারির, সেটা হচ্ছে এন এ হচ্ছে ওয়েস্টার্ন কমান্ড সদর দপ্তর। ওয়েস্টার্ন কমান্ড সদর দপ্তর শুধু পতন হয় নাই, সেখানে দুজন যে ব্রিগেড কমান্ডার, সরি, তাদের ডেপুটি ডিভিশন কমান্ডার ছিল, বোথ অফ দেম ওয়ার অ্যারেস্টেড বাই দ্য আরাকান আর্মি। তো এই যদি অবস্থা হয়, সেখানে মিলিটারিলি আরাকান মিয়ানমার আর্মি একটা বিপর্যয়কর অবস্থায় পড়েছে, তো কোনো সন্দেহ নাই। তবে এটাও ঠিক, এটা মনে রাখতে হবে, মিয়ানমার আর্মি এরকম বহুবার পড়েছে। কাচিনরা অলমোস্ট তাদের স্বাধীনতা লাভ করে ফেলেছিল কয়েকদিন আগে, এই যে সাগাইং ডিভিশনে এবং তারা পুরো দখল করে নিয়েছিল, বা শান স্টেটেও তারা দখলে গিয়েছিল। বাট পরবর্তী দেখেছে মিয়ানমার সেনাবাহিনী তাদের অন্য কৌশল অবলম্বন করে সেখানে যেভাবে হোক তারা তাদের অবস্থানটা তারা আবার সংহত করেছে, বিদ্রোহীদের বিভিন্নভাবে দমন করেছে। এখনো এখানে লক্ষণীয়। তাহলে কি এখন যে বাস্তবতা আপনি মনে করেন যে এই পরিস্থিতিতে একটা স্বাধীন রাষ্ট্র তৈরি হবার মতো একটা পরিস্থিতি দেখে মিয়ানমার আর্মি, আপনি যেরকমটি বলছিলেন, তারা না, আবার না, আসলে পরিস্থিতি তাদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারবে? না, আরাকান আর্মি এখানে স্বাধীনতার দাবি কিন্তু তোলে নাই। এ পর্যন্ত আপনি কোথাও আমরা শুনি না আরাকান আর্মি স্বাধীনতার কথা বলছে। আরাকান আর্মি সেখানে যেটা চাচ্ছে সেটা হচ্ছে তাদের প্রাদেশিক যে স্বাতন্ত্র্য সেটা চাচ্ছে। তারা কিন্তু স্বাধীনতার দাবি এখনো পর্যন্ত আরাকান আর্মি সেই কথাটা বলে নেই। তারা মিয়ানমারের সাথে, মিয়ানমার সেনাবাহিনীর সাথে, অর্থাৎ মিয়ানমার যারা নেপিডোতে যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে একটা বড় দর কষাকষির মধ্যে তারা গিয়ে তাদের যে স্বাতন্ত্র্য, তাদের মধ্যে যে একটা আগের যে স্টেট অবিধা ছিল, সেটার মধ্যে তারা একটা লুজ ফেডারেশনের মধ্যে থাকবে এখনো পর্যন্ত। কিন্তু যদিও আজকে কোনো কোনো সংবাদ মাধ্যম বা আমাদের ভারতের সংবাদ মাধ্যম বা বাংলাদেশের কিছু কিছু সেটা আবার পোর্টাল সেগুলি ক্যারি করেছে, সেখানে দেখিয়েছে যে বাংলাদেশের সীমান্তে নতুন রাষ্ট্র। আসলে নতুন রাষ্ট্রের কথা আরাকান আর্মি বলে নাই, হয়তো অনেক অন্যরাই বলেছে। আমাদের এখানে যেমন মধ্যখানে একবার বেশ 2-3 মাস আগে জোরসোর একটা কথা উঠছিল যে এখানে হোয়াইট খ্রিস্টান স্টেট এস্টাবলিশ করার জন্য বৃহৎ কোনো কোনো শক্তি যা তাদের মদত যোগাচ্ছে, এবং সেখানে খ্রিস্টানদের মধ্যে একটা ইউনিটি গড়ে তোলার জন্য আমরা দেখেছি যে যেমন মিজোরামের চিফ মিনিস্টার গিয়ে লস অ্যাঞ্জেলেসে যে বক্তৃতা দিয়েছে সাম্প্রতিক, সে মিজোরামের স্বাধীনতা দাবি করেছে। এরকম কিন্তু আরাকান আর্মি কোথাও গিয়ে এখনো পর্যন্ত তাদের স্বাধীনতা দাবি করে নাই। বাট কথা হচ্ছে ইন্ধন যেটা যোগানো হচ্ছে, সেই ইন্ধনের পেছনে মিজোরাম, নাগাল্যান্ড, চীন স্টেট অফ মিয়ানমার আর বাংলাদেশের কিছু অংশ যেখানে বমরা বা খ্রিস্টানরা বসবাস করে, বলা হচ্ছিল যে যেটা প্রচার আছে যে এদেরকে নিয়ে এক ধরনের এই ধরনের কলাকৌশল বা এই ধরনের অভিপ্রায় পশ্চিমা কোনো কোনো শক্তির মধ্যে আছে, এবং তারা সেটা কাজ করার চেষ্টা করছে সেখানে। সেটা যদি হয় তাহলে তখন আমাদের জন্য একটা জটিল পরিস্থিতি এমনি আমাদের জন্য হয়ে গেছে, যেহেতু। আমাদের জন্য পরিস্থিতিটা আমি আরেকটু বিস্তারিত শুনতে চাইবো মেজর ইমদাদুল ইসলাম। নিশ্চয়ই আমাদের জন্য পরিস্থিতি অনেক দিক থেকেই জটিল হয়ে যেতে পারে, সেই বিষয়গুলো এই জন্য একটু বেশি করেই শুনতে চাইবো আমি। প্রফেসর শহীদুজ্জামান, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আহ, মানে আপনি কি দেখছেন যে এই সাংঘর্ষিক পরিস্থিতি বা এটি যে লড়াই চলছে তার পরিণতি কি হতে চলেছে? প্রাদেশিক স্বাতন্ত্র্য, যেটি আসলে কারেকশন করে দিচ্ছিলেন আমাকে মেজর ইমদাদুল ইসলাম, সেরকমটা কি একটা এই লড়াইয়ের পরিণতি হতেই যাচ্ছে বা ফলাফল হতেই যাচ্ছে? আপনি কি দেখছেন বাস্তবতা? ধন্যবাদ। দেখেন, আমি কিন্তু একেবারে ভিন্ন ব্যাখ্যা দিব। প্রথম থেকেই যখন এই 2018 সালে প্রবলেমটা সৃষ্টি হলো, তখন ম্যাসিভ ওয়েতে প্রায় অস্বাভাবিকভাবে এই রোহিঙ্গারা আসতে শুরু করলো, তখন আমাদের পররাষ্ট্র আহ, সচিব ছিলেন শহীদুল হক।
তখন বারবার আমি যেহেতু সম্পূর্ণভাবে আওয়ামী লীগ সরকারের এই পররাষ্ট্র নীতির বিরোধিতা করে এসেছি অল থ্রু আউট, আমার মতো অনেকেই তা করেছে, এবং আমার সবসময় মনে হয়েছে যে এই যে তাদের একটা ভুল ধারণা, ফ্রেন্ডশিপ টু অল ম্যারিজ টু নান, এই ধরনের মতাদর্শগত একটা চিন্তাধারা যেটা একেবারেই ইউটোপিয়ান, অবাস্তব, এটার কারণে একদম প্যাসিভ একটা পলিসি ছিল। এবং যেহেতু হাসিনার সরকার অবৈধ ছিল, তার পররাষ্ট্র নীতিও ছিল একেবারে আপোষকামী, একেবারে যেখানেই অন্য দেশের যতই আক্রান্ত হোক না কেন, যতই আগ্রাসী হোক না কেন, বাংলাদেশ কোনোভাবেই পাল্টা আঘাত করবে না, শুধু বলে যাবে সামরিক বাহিনীকে এমন ভাবে নির্লিপ্ত করে রাখা হয়েছিল এবং সামরিক বাহিনীর ভিতরে ভারতীয় প্রভাব এমন ভাবে অনুপ্রবেশ করেছিল, এই সব কারণে আমরা মায়ানমার নীতি একেবারে ভণ্ডুল হয়ে গিয়েছে। এবং সেখানে এই শহীদুল হক, যার কোনো অভিজ্ঞতাই ছিল না, দীর্ঘ সময় তিনি এই জেনেভাতে চাকরি করতেন, তাকে এনে হঠাৎ করে বসানো হলো পররাষ্ট্র সচিবের দায়িত্বে। এবং আমরা যারা পররাষ্ট্র নীতি ইয়ে করি, পড়াই এবং চর্চা করি দীর্ঘ সময় থেকে বাংলাদেশে, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ সহ অন্যান্য এই যে বিশ্লেষকরা, আমরা তখন বারবার বলেছি যে এই যে মায়ানমারের থেকে যে এত রেফিউজি আসছে, এদের ব্যাপারে আরো কঠিন পদক্ষেপ নেওয়া উচিত, বর্ডার ফেন্সিং করা উচিত ছিল, এবং যে করেই হোক মায়ানমারকে একটা সামরিক হুমকি দেওয়া উচিত ছিল। তখন আমরা বলতাম যে যত বেশি আপনি রেফিউজিস দিবেন, ততই কিন্তু মায়ানমার চাপিয়ে দেবে। তখন একটা ধারণা ছিল যে মায়ানমারের টাটমাডাও এবং এই সামরিক শাসকরাই এতই শক্তিশালী, আমাদের ফরেন অফিসের ধারণা, এবং এটাই চিন্তা করা হতো যে এই শক্তিশালী মায়ানমারের সামরিক শাসকদের সাথে আমাদের বিভিন্ন স্বার্থ রয়েছে, বিশাল আমাদের বাংলাদেশের বাণিজ্য সহ অনেক চীনের সাথে যোগাযোগের এত বড় বড় স্বার্থ রয়েছে, যে সেখানে রোহিঙ্গা সমস্যাটাকে প্রাধান্য দেওয়াটা মোটেই সমীচীন হবে না। এবং ওই চিন্তাধারায় তখন এভাবে দেখা হতো যে রোহিঙ্গা সমস্যা, এটা একটা আন্তর্জাতিকরণ করা হোক, এটার ব্যাপারে আমাদের কোনো মাথা ঘামাবার প্রয়োজন নেই, এবং এটা আন্তর্জাতিক সম্প্রদায় দেখবে, সলভ করে দেবে। অর্থাৎ ওই যে তখন এই যে জনাব শহীদুল হকের নেতৃত্বে যে পররাষ্ট্র নীতি গড়ে উঠেছিল, সেটা অ্যাবসলিউটলি একটা প্যাসিভ নীতি, এবং যার ফলে দেখা গেল যে আমরা চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত, এইদের বাইরের অ্যাক্টর, এদের উপরই সবকিছু ছেড়ে দিয়েছি। অথচ এখানে কিন্তু আমি কি স্যার আমাদের একটু আরেকটু মারাত্মক। স্পষ্ট হতে পারি আপনার কাছ থেকে? আমি আরেকটু হ্যাঁ, স্পষ্ট হতে চাই। আপনি বলছেন আমাদের ভুল নীতি, ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান, এটি বাস্তবসম্মত কোনো নীতি না। আপনি বলছেন যে মিয়ানমারকে সামরিক হুমকি দেওয়া উচিত ছিল। কেমন হুমকি দেয়া যেত এবং দেখেন, হুমকি এটা এমন একটা মানে ছিল কি, হুমকির দেখেন, জি বলবেন। সামরিক হুমকি মানে এর অর্থই না যে আপনি শক্তি ব্যবহার করবেন। যে কোনো মাঝারি পাল্লার দেশ যেমন আমরা ছিলাম, আমাদের কূটনীতির পেছনে কিছুটা শক্তি কাজ করবে, এটাই কিন্তু সব দেশের যারা কার্যকর পররাষ্ট্রনীতি পরিচালিত অ্যাক্টিভিস্ট ফরেন পলিসি, তাদের যে একটা বল প্রয়োগ করার প্রচ্ছন্ন হুমকি থাকবে। তখন সেটা না হয়ে আমাদের পলিসিটা ছিল একেবারে প্যাসিভ রিয়াক্টিভ, মানে ওরা যা খুশি তাই করছে, মায়ানমার সরকার নতুন করে চাপিয়ে দিচ্ছে, বারবার তারা নাটকীয় ভাবে বলছে হ্যাঁ আমরা ফেরত নেব, নাটক মঞ্চস্থ করেছে, সেই নাটকে আমরা ধরা দিয়েছি। পররাষ্ট্র সচিব দিনকাল ঠিক করে রেখেছেন যে এই দিনে এতগুলা রোহিঙ্গা তারা যাবে, তাদেরকে চীনা ডেলিগেশন, মায়ানমারের ডেলিগেশন রিসিভ করবে। দেখা গেল সমস্ত কিছু তৈরি, মানে একটা সাজানো নাটক। সবাই জানতো একটা রোহিঙ্গা রেফিউজিও যায়নি। তারা নিজেদেরকে, মানে বাংলাদেশের এত বৈপরীত্য, তারা একদিকে বলেছে যে আমরা সেফ ডিগনিফাইড রিটার্ন চাই, আবার আরেকদিকে যখন কিছুই হচ্ছে না, মায়ানমারের সেনাবাহিনী ওই ফাঁদ পেতে রেখেছে যে আসুক কয়েকটা, আমরা ধরবো, দেখাবো। কোনো ক্যাম্প নাই, কোনো থাকার ব্যবস্থা নাই। দেখা গেল যে কোনো রোহিঙ্গাই, একটা রোহিঙ্গাও যায় নাই, এবং আমরা পুরাপুরি উই আর ফুলড। এবং তখন আমরা বারবার বলছি যে এটা কিরকম পররাষ্ট্র নীতি। তারপর আপনার ওইখানকার লোকাল যারা এনইউজি গভর্নমেন্ট ফর্ম করেছে, তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ করা হয়নি। বারবার আমরা লেখকরা, রাইটাররা, আমরা যারা বিশারদরা বলছি যে এনইউজির সাথে যোগাযোগ করা হোক, নন গভর্নমেন্ট অ্যাক্টরস যারা, নন স্টেট অ্যাক্টরস, তাদের সাথে যোগাযোগ করা হোক। তারপর যখন এই আরাকান আর্মি
সামর্থ্য ডেভেলপ করলো, তখনও কিন্তু বারবার আমরা বলে এসেছি যে আমাদের এই গোয়েন্দা বাহিনীর উচিত হবে আরাকান আর্মির সাথে যোগাযোগ করা, একটা আস্থার সম্পর্ক গড়া, তাদেরকে জানানো যে তোমরা যদি এই আরাকানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করো, তোমরা যদি চীনের সাথে ডিল করো, তোমরা যদি বঙ্গোপসাগরের এই রিসোর্সেস গুলো নিতে চাও, তাহলে তোমাদেরকে নাফ নদীর এপারে যে বাংলাদেশ, তাদের সহযোগিতার দরকার হবে। এইভাবে একটা আমরা কিন্তু বারবার বলেছি যে আরাকান আর্মি এবং রাখাইন পপুলেশনের সাথে যোগাযোগ করা হোক। রাখাইনরা বুদ্ধিস্ট, তারা এখন সব আসলে কি করা সময় এই হচ্ছে স্যার, সেটি আমি একটু জানতে চাইবো প্রফেসর শহীদুজ্জামান, যে এখন আসলে এখন কি করা হচ্ছে? আপনি এটি বলছিলেন, আমি আসলে খুব ছোট্ট করে এটি একটু জানতে চাই আপনার কাছ থেকে, যে আপনি বলছিলেন যে বিগত সরকারের সময় পররাষ্ট্র নীতি সেটি প্রচন্ড ভুল ছিল, বর্তমান সরকারের সময় পররাষ্ট্র নীতি কি? দেখেন, বর্তমান সরকারের সময়ও কিন্তু অনেকাংশেই সেই একই ধারাবাহিকতা চলে এসছে। মাত্র 2-3 মাস আগে আমরা পররাষ্ট্র নীতি একাডেমিতে একটা সেমিনার হয়েছিল, আমাদের এক সামরিক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহফুজ উনি ইনিশিয়েট করেছিলেন। উনি আমাকেই প্রথম প্রশ্ন করলেন যে আমাদের কি করা উচিত। আমি সরাসরি তাকে, ইন দ্য মিডস্ট অফ অ্যাবাউট 30 ডিপ্লোম্যাটস, রিটায়ার্ড ডিপ্লোম্যাটস এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত তাদের সামনে আমি বললাম যে প্রথম কাজ হবে এই মায়ানমার আরাকান বাহিনীর প্রধানকে ঢাকায় ডেকে আনেন, তার এইডসদেরকে ঢাকায় ডেকে তাকে যথেষ্ট সম্মানের সাথে আহ্বান করেন যে আপনারা নিজেরাই রোহিঙ্গাকে ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করেন, আপনাদের প্রতি আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দেব। কিন্তু এই ধরনের চিন্তাধারা যখন দিলাম, তখনও কিন্তু এটা একসেপ্টেড হয়নি। এবং একটা কথাই বারবার বলা হয়েছে, এই সরকারও একই কথা বলে আসছে, যে আমরা কি নন স্টেট অ্যাক্টরদের সাথে যোগাযোগ করব। অর্থাৎ পুরো দৃষ্টিভঙ্গিটাই কিন্তু একেবারে গাইডেড বাই দ্য নর্মস অফ লিগাল গভর্নমেন্ট। কাঠমান্ডু যে ওইখানে বসে অ্যাবসলিউটলি হতাশ হয়ে তাদের মেইন লিডার্সরা আন্তর্জাতিক ট্রিব্যুনালে তাদের শাস্তির ব্যবস্থা হয়েছে, দে আর কনসিডার্ড ইন্টারন্যাশনাল ক্রিমিনালস। এবং আপনি দেখেন এখন ভারত কিন্তু এই আরাকান আর্মির নেতাদেরকে ঠিকই দিল্লিতে ডেকে নিয়েছে, এনইউজি গভর্নমেন্টের অন্যদেরও ডেকে নিয়েছে। ভারত এই তার নিরাপত্তা উপদেষ্টাকে বেজিং এ পাঠিয়েছে, এবং চায়নার ফরেন মিনিস্টার পর্যন্ত ইন্ডিয়ান এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে এখন একমত হচ্ছে যে প্রয়োজন হলে আরাকান আর্মিকে তারা রিকগনিশন দিবে। মানে এবং এই আমাদেরও একটা তথ্য তো সেরকম পথে, আপনি আপনার কথা আমি যেরকমটা বুঝছিলাম, আমরা আমাদেরও আমরা একটু সেরকম এখনো পাশে ভাবা উচিত। নিশ্চিত। আমি স্যার একটু আসি আপনার কাছে আবারও, আমি ডক্টর মোস্তফা সারওয়ারের কাছ থেকেও শুনে আসি, যেহেতু একটা বেসিক আলোচনা উঠলো আমাদের পররাষ্ট্র নীতি সম্পর্কে, মানে বিগত সরকারের অ্যাপ্রোচ ভুল ছিল, আপনি কি মনে করেন সেই প্রসঙ্গে এই সরকারের অ্যাপ্রোচ কেমন, আপনি কিরকম দেখছেন? এবং যেই প্রথম প্রশ্নটি দিয়ে আমি শুরু করেছিলাম, এই যুদ্ধ পরিস্থিতির পরিণতি আপনি কিভাবে কি দেখেন? বর্তমানের পরিস্থিতিটা খুব জটিল। আর এই যে রোহিঙ্গা প্রবলেমটা, এটা দারুণ একটা কমপ্লেক্স জটিল পরিস্থিতি। এবং এই পরিস্থিতি প্রথম দিকে যে ভুল হয়েছিল, যখন রোহিঙ্গাদেরকে দেশ থেকে বিতরণ করা হচ্ছিল, তখন আমাদের দুয়ার খুলে দেওয়া হয়েছে। এটা একটা ভুল সিদ্ধান্ত হয়েছে। কেন হয়েছে আমি কতগুলো ডেটার মাধ্যমে আপনাদেরকে বলবো। যেমন ধরুন, রোহিঙ্গা টোটাল পপুলেশন 1.547 মিলিয়ন টু 2 মিলিয়ন, এই রেঞ্জে হওয়ার সম্ভাবনা রয়েছে লেটেস্ট ক্যালকুলেশনসে। এর মধ্যে আমাদের কাছে রয়েছে 1.3 মিলিয়ন, আর পাকিস্তানের কাছে আছে 500,000, সৌদি আরবিয়াতে আছে 190,000, আর মালয়েশিয়াতে আছে 150,000। তাহলে মাত্র 2 মিলিয়নকে যদি আপনি ভাগাভাগি করেন, তাহলে রাখাইন যে স্টেটটা, সেখানে কতজন আছে? সেখানে আছে মাত্র 600,000। তার মধ্যে আবার 100,000 খুব সাম্প্রতিক চলে আসছে, ওটা আমি কিন্তু এই হিসাবের মধ্যে ছিল না। তাহলে রাখাইন স্টেটে মাত্র 500,000। তার অর্থ রাখাইন পপুলেশনের যেটা মাতৃভূমি, সেখান থেকে তারা অলরেডি বিতাড়িত, মানে 25%ও ওখানে নেই। এমনি একটা পরিস্থিতি। তারপরে আরেকটা ডেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের কনসিডার করতে হবে বিফোর উই টেক এনি কাইন্ড অফ অ্যাকশনস। যেমন ধরুন, আমাদেরকে সত্যিকার পরিস্থিতি দেখলে রাখাইন যে জাতিগোষ্ঠী, আমি বলছি
নৃগোষ্ঠী যেটা, হ্যাঁ, এথনিক গ্রুপটা, তারা হলো অনলি 4% পপুলেশন অফ মায়ানমার। মায়ানমারের পপুলেশন যদি হয় অ্যাপ্রক্সিমেটলি 50 মিলিয়ন, তাহলে 4% ইজ অ্যাপ্রক্সিমেটলি 2 মিলিয়ন। এরা মেইন রাখাইন স্টেট এবং আশেপাশের কিছু কিছু স্টেট, এমনকি ইসের ইয়াঙ্গুনেও রয়েছে, রাজধানীতেও কিছু রয়েছে। এমনি একটা পরিস্থিতিতে এই আর্মির নাম্বার হলো, যেটা ওয়েস্টার্ন অ্যানালিসিস অনুযায়ী অ্যাবাউট 25,000, আর ওরা বলছে 40,000-এর চেয়ে বেশি। এমনি একটা পরিস্থিতি। তারা আসছে কোথায়? আমাদের, মানে যদি আপনি নাফ রিভারটাকে দেখেন, তাহলে এটা 270 কিলোমিটার পর্যন্ত যে এর নাফ নদীর যে ইস্টার্ন যে অববাহিকা, মানে যে কোস্টলাইনটা, এটা তাদের কন্ট্রোলে চলে গেছে, কারণ মুয়াংদো ওরা দখল করে নিয়েছে। এবং যেন মনে হচ্ছে যে এ থেকে আরেকটু দূরে চীন এবং এর যে মানে রাখাইন, এদের বর্ডার শহর যেটা প্যালেটুয়াতে ওরা আক্রমণ চালাচ্ছে, এবং ইট মাইট ফল। তাহলে দেখুন এখানে ভারত কিভাবে আসছে। ভারতের কালাদান প্রজেক্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে সিতুয়া যেটা রাজধানী, যেটাকে আমরা বলতাম আকিয়া, আরাকানের যে ক্যাপিটাল, সেইখান থেকে একদম আইজল, যেটা হলো এর রাজধানী, নাগাল্যান্ডের ক্যাপিটাল, এই পর্যন্ত তারা অলরেডি নদীপথে, যে নদীটার নাম হলো কালাদান রিভার, এর কিন্তু প্রায় 100 কিলোমিটারের বেশি অলরেডি ড্রেজিং করে ইন্ডিয়া ঢুকে পড়েছে ওখানে। এবং এটা কিন্তু অরিজিনালি এই চুক্তিগুলো তাদের ছিল যে রাস্তাটা করছে আইজল পর্যন্ত, কিছুটা নদীপথে, তারপরে একদম স্থলপথে, এবং ইন্ডিয়ান আইজল থেকে ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত, চীন যেটা বার্মিজ প্রভিন্স চীন, এই পর্যন্ত কিন্তু তারা অলরেডি রাস্তা বিল্ড করে ফেলছে। বাকিটা শুধু আছে আরাকানের অঞ্চল, নট টু মাচ, সেটা কিন্তু ইন্ডিয়া চট করে করে ফেলবে। এটা হলো তার মেইন সাপ্লাই লাইন টু দি সেভেন সিস্টার্স। এবং যে কারণে ইন্ডিয়া আরাকান আর্মি সঙ্গে সংযোগ করেছে এবং ভালো বন্ধুত্ব করছে, এদের সঙ্গে আর্থিক যোগাযোগ সম্পাদন করেছে। দি পয়েন্ট হুইচ আই এম ট্রাইং টু মেক, যে এমনি একটা পরিস্থিতিতে আমাদের কি কোনো ভয় আছে বাংলাদেশের? অফকোর্স, ভয়ের মেইন কারণ যে আমাদের যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কিছু কিছু জনগোষ্ঠী আছে, তাদের কিছুটা আইডেন্টিটি প্রবলেম হচ্ছে বাংলাদেশের ফ্রেমওয়ার্কে, এবং কিছু কিছু ইনসার্জেন্সিও আছে। সেটা যদি আরাকান আর্মির সঙ্গে এবং চীন, মানে নট চায়না, নট গণপ্রজাতন্ত্রী চীন না, বার্মিজ চীনদের সঙ্গে যদি সংযোগ স্থাপন হয়, এবং তখন যদি আরাকান আর্মি এসে কোনো আমাদের জন্য কোনো চ্যালেঞ্জ সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে কিন্তু সেটা একটা সমস্যা হয়ে দাঁড়াবে। এই জন্য এই জিনিসটা সমাধানের জন্য আমাদেরকে দেখতে হবে যে অন্য দেশগুলো কি করছে। যেমন ধরুন চীন ওদের যে তাতমাদো, যেটা ওদের যে বর্তমান হুন্তা গভর্নমেন্ট, তার সঙ্গে কিন্তু চীনের ভালো যোগাযোগ, তাদেরকে তারা অর্থ সাপ্লাই করছে, আর্মস দিচ্ছে। অ্যাট দ্য সেম টাইম চীন কিন্তু বিভিন্ন, যে ওই যে 7টা যে ইমদাদুল হক বললেন যে 7 ডিফারেন্ট আর্মিজ, তার মধ্যে আবার এক একটা জায়গার 3-4টা আর্মিও আছে, এদের সঙ্গে কিন্তু চীন মোটামুটি একটা যোগাযোগ রাখছে। ভারতের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্ট, তাতমাদুর সঙ্গেও সম্পর্ক আছে, কিন্তু তারা আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ রাখছে, ভালো করে রাখছে। কাজে এ থেকে আমরা কি শিক্ষা পেলাম? এমনি একটা কমপ্লেক্স সিচুয়েশনে প্রথমত আমাদের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রোহিঙ্গাদেরকে আমাদের এখানে অ্যালাউ করাটা, হ্যাঁ, আসতে দেওয়াটা, এটা দারুণ অন্যায় হয়েছে, ভুল হয়েছে। এখন সেই ভুলের মাসুল দিতে হবে। কাজে আমাদের সবার সঙ্গে সম্পর্ক রাখতে হবে, কখনো প্রকাশ্যে, কখনো ক্ল্যান্ডেস্টাইন, যেটা পররাষ্ট্রনীতিতে আমি আসলে একটা পৃথিবীর বিরতিতে সব যাই দেশ স্যার। করবে। আমি বিরতির পরে ডক্টর মোস্তফা সরোয়ার আপনার কাছ থেকে একটু শুনবো যে সম্পর্কটা কিভাবে রাখা উচিত হবে, কিভাবে সেই সম্পর্ক শুরু করা হবে। আপনি যেটি বলছিলেন যে সম্পর্ক রাখা উচিত হবে কখনো প্রকাশ্যে, কখনো সেই বিষয়টা আরেকটু বিস্তারিত শুনবার চেষ্টা করবো। একটা বিরতির পরে ফিরছি দুরালাপ। ফিরে এলাম দুরালাপে। ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার কাছ থেকেই আপনাকে শুনতে শুনতে বিরতিতে গিয়েছিলাম। আপনি বলছিলেন, প্রফেসর শহীদুজ্জামান বলছিলেন আরাকান আর্মির সাথে আমাদের যোগাযোগ করবার কথা বা করা উচিত। আপনিও বলছিলেন যোগাযোগ করার কথা, প্রকাশ্যে বা অপ্রকাশ্যে যোগাযোগ থাকা উচিত। আপনার কাছ থেকে এটি আরেকটু স্পষ্ট হতে চাই, এবং যোগাযোগটা শুরু কিভাবে করা উচিত? না, যেটা মানে আমাদের যেমন মানে যেটা করা হয় সাধারণত, যে মানে
এক একটা রাষ্ট্রের, যেমন ধরুন বাংলাদেশ রাষ্ট্রের আমাদের গুপ্তচর বাহিনী আছে বিভিন্ন সোর্সের। সাধারণত সামরিক বাহিনীর যে গুপ্তচর যারা আছে, হ্যাঁ, যাদের আমাদের আছে, তাদের একটা প্রেজেন্স থাকা উচিত ওই আরাকান আর্মির সঙ্গে, হ্যাঁ। কারণ ওখানে কি হচ্ছে, এবং এদের থ্রুতে ডিসকাশনের মাধ্যমে আলটিমেটলি উই ক্যান হ্যাভ মিটিংস, ভেরি ফ্রুটফুল মিটিংস, প্রথম গোপনভাবে, তারপরে এমনকি ভারতের মতো প্রকাশ্যেও করা যেতে পারে, হ্যাঁ। এবং আমার যেন মনে হয় যে এখানে যে ব্যবস্থাটা হচ্ছে ওখানে, এটা দারুণ কমপ্লেক্স ইন্টারনালি। আপনি লক্ষ্য করে করে দেখুন, রোহিঙ্গাদেরকে কিন্তু ওখানে কোনো পক্ষই পছন্দ করে না। এই তাতমাদু কিন্তু এখন যারা রোহিঙ্গারা ভলান্টারি মানে আর্মি হিসেবে ওখানে জয়েন করেছে, এই তাতমাদু কিন্তু ওদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, ওদেরকে ওখান থেকে উৎখাত করেছে। এর আগে আমি যদি দেখেন যে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, হ্যাঁ, সুকির আন্ডারে যেটা আছে, হ্যাঁ, সেই ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট কি করেছে, তারাও তো রোহিঙ্গাদেরকে পিটিয়ে তাদের বাড়িঘর পুড়িয়ে করেছে। আরাকান আর্মিও তাই করছে। তার অর্থ হলো যে রোহিঙ্গাদেরকে ওখানে কিন্তু যে কনফ্লিক্টিং ফোর্সগুলো, রোহিঙ্গা যেদিকেই যাক না কেন, তারা কিন্তু কেউ পছন্দ করছে না। এই কারণেই কিন্তু রোহিঙ্গাদের নাম্বার কমে এখন 25% রোহিঙ্গাও ওই ওই এলাকাতে আর থাকছে না। এটাকে আমাদের মাথার মধ্যে রাখতে হবে। আরো একটা ব্যাপার খুব লক্ষ্য রাখতে হবে, যে আরাকান আর্মি কিন্তু খুব ক্লোজ টু দ্য ইয়াঙ্গুন, এবং ওদের যে রাজধানী শহরের কাছে। মানে মানে আমি কেন বললাম অন্যদের চেয়ে কাছে, আমি যদি রিলেটিভ দেখি, কোস্ট লাইনটা যদি দেখি, তাহলে কোস্ট লাইনের যে বর্ডার দেখব, তা থেকে ওদের যত দূরত্ব, অন্যান্য যে আর্মিগুলো আছে এক্সেপ্টিং দ্য ন্যাশনাল ইউনিটি আর্মি যেটা, এটা ছাড়া ওরা কিন্তু ওরা যদি বাই চান্স ওদের ক্যাপিটাল শহর ওভাররান করতে পারে, তাহলে কিন্তু ইট কুড বি ইজি ফর দেম। এটা আমার আমার ধারণা ম্যাপ থেকে। কিন্তু মাঝে আবার মাউন্টেন রয়েছে, হিল আছে, কাজে দ্যাট উইল বি এ চ্যালেঞ্জ। কিন্তু আমার কথা হলো যে এই আরাকান আর্মি, আপনি দেখুন, ভারত তার কালাদান প্রজেক্টকে অ্যাক্টিভ রাখার জন্য তারা ওদের সঙ্গে একদম দস্তুর মতন ট্রিটি করেছে, ট্রিটি করে ওদেরকে টাকা দিচ্ছে, এবং ওখানে ড্রেজিং করছে, ওখানে রাস্তা বিল্ড করতে পারে যে কোনো মুহূর্তে। এই এমনি একটা পরিস্থিতিতে আমরা যদি দেখি যে ওভারঅল পিকচারে হয়তোবা আরাকান স্টেট নামে একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট ভবিষ্যতে হয়েও যেতে পারে। যদি হয় তাহলে তাদের সঙ্গে, তারাই আমাদের বর্ডারে, তাদের সঙ্গে তো আমাদের সম্পর্ক, যদিও এটা খুব ছোট স্টেট হবে। পুরো যদি আমরা মায়ানমারের আয়তন দেখি এবং জনসংখ্যা দেখি, তাহলে ইট ইজ জাস্ট লাইক অ্যাবাউট 4% পপুলেশন। তারই যদি একটা ছোট্ট একটা রাষ্ট্র হয় কখনো, ইউ নেভার নো। কারণ প্রথম বলে যে আমি চাই, যেমন আমাদের বাংলাদেশ, আমরা 6 দফা চেয়েছিলাম, স্বায়ত্ত শাসন, পরে স্বাধীনতা। কাজে ইউ নেভার নো, একটা শক্তির যখন আর্মি থাকে তখন তারা হয়তো ভবিষ্যতে স্বাধীনতাও চাইতে পারে। কাজে তেমনি একটা মানে পরিস্থিতিতে আমাদের সেই ওদের সঙ্গে পূর্বাভাস একটা থেকেও আমাদের একটু আগে থেকেই অ্যাক্ট করা প্রয়োজন আপনি বলছেন। আমি সম্পর্ক আসি স্যার থাকা আপনার কাছে দরকার। আবারও। আমি জনাব ইমদাদুল ইসলাম, আপনার কাছ থেকে আপনি কিছু একটা দ্বিমত, আপনি একটা দ্বিমত প্রকাশ করছিলেন বলে মনে হচ্ছিল, মাথা নাড়াচ্ছিলেন, সেটা একটু হ্যাঁ, আপনার মাথা কাছে শুনবো। নাড়াচ্ছিলেন, এবং হ্যাঁ। আপনার কাছে রোহিঙ্গা পরিস্থিতিরও একটা, আপনি যেহেতু এই বিষয়ের সাথে খুব ক্লোজলি কাজ করছেন, আপনার কাছ থেকে আরেকটু জানতে চাইবো। আগে একটু শুনি, আপনি আসলে কিছুতে কি দ্বিমত করছেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে ইউ গট মাই দ্যাট ইজ ইন্ডিকেশন। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আরাকান আর্মির সাথে এখনো পর্যন্ত আরাকান আর্মির একটা ব্রাদারহুড অ্যালায়েন্স আছে। সেটা হচ্ছে কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি এবং তাং আর্মি এবং একের সাথে ওয়া আর্মিও সেখানে ইনভলভ আছে। আর একটা জিনিস, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, একটু আগেই প্রফেসর মোস্তফা সরোয়ার বলছিলেন যে আমি এক্স্যাক্টলি এই কাজটাই করছিলাম সেখানে। দীর্ঘদিন 4.5 বছর আই ওয়াজ উইথ দেম সেখানে। এখন যে ভারতের কথা বলা হচ্ছে, আমরা যেভাবে ধরে নিচ্ছি যে একটা কনক্লুড করছি, ভারতীয় কর্তৃপক্ষ আরাকান আর্মির সাথে একটা সম্পর্ক স্থাপন করেছে, এটা অত সহজ নয়। কারণ তাদের যেটা অ্যালায়েন্স যেটা আছে, সেটা তাং কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি, এবং তাদের থেকে সহায়তা নিয়ে, বিশেষ করে কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি এবং তাং আর্মির সহায়তা নিয়ে কিন্তু আরাকান আর্মি এই যে কাজটা, যে তাদের যে অ্যাচিভমেন্ট, এটা কিন্তু ওদের সহায়তা নিয়ে। এবং দে আর দ্য কাচিন এবং তাং, এরা কিন্তু দে আর দ্য প্রক্সি অফ চায়না। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে।
আর যেটা বলা প্রফেসর মোস্তফা স্যারের যেটা করে আমি মাথায় যা নাড়ছিলাম, সেটা হচ্ছে আরাকান থেকে আপনার যেটা আরাকান ইয়ৌমা যেটা পার্বত্য অঞ্চল যেটা আছে, সেটার পথ হচ্ছে পরে হচ্ছে এন এন এর পরে ম্যাগুয়া ডিভিশন, তারপরে অনেক দূর পথ গেলে পরে প্রায় 400 মাইল বা আরো বেশি, এবং সেটা অত্যন্ত দুরূহ একটা পার্বত্য এলাকা যেখানে অবস্থান এই পারে হচ্ছে আরাকান আর্মির। শুধুমাত্র এক সময় মহাবান্ডুলা যখন বহু আগে, ব্রিটিশদেরও আগে, মহাবান্ডুলা ইনভাইট করেছিল একবার, আরাকানে আসতে পেরেছিল, এবং আরেকবার জেনারেল স্লিম, তাও বহু কিছু ডিফিট ইনটু ভিক্টরি বই, এটা প্রফেসর শহীদুজ্জামান, উনি তো আমার এই ব্যাপারে আমি অনেক কিছু ওনার থেকে শোনার সুযোগ হয়েছে, সেখানে সম্ভব হয়েছিল একবার। বাট আরাকান আর্মির পক্ষে এই মুহূর্তে এটা যদি আমরা, এটা বহু দূর চিন্তা, আপনার যেমন দূর কথা এই অনুষ্ঠানের নাম, এটা হচ্ছে দূর সম্ভাবনা, আরাকান আর্মি রেঙ্গুনে যাওয়ার বিষয়টা, এটা আমরা ধরে নিলে হবে না এটাতে। আর যেটা হচ্ছে আরাকান আর্মির সাথে এই মুহূর্তে সম্পর্ক আমরা গড়তে যাওয়ার মুহূর্তে যেই জটিল পরিস্থিতি আমরা এর ভিতরে সৃষ্টি করে বসে আছি, যেটাতে আমরা ওভারলুক করি নাই বা আমাদের সুপারভিশন ছিল না, সেটা হচ্ছে রোহিঙ্গারা। আর যেটা আমি শুরুতেই বলেছিলাম যে মিয়ানমার সেনাবাহিনীর সাথে জড়িত হয়ে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধেরত, এবং গত 3-4 দিন আগেও দেখেছি আরএসও আরএসএ এদের সাথেই আরাকান আর্মি মূলত যুদ্ধটা করে যাচ্ছে, আর ভেরি স্মার্টলি মিয়ানমার আর্মি আরাকানিস এবং রাখাইনদের মুখোমুখি করে দিয়েছিল। যে দুষ্টামিটা, যে নষ্টামিটা ব্রিটিশরা করেছিল 1942-তে, অ্যাকচুয়ালি তার আগে প্যারিটি ছিল, এই সমাজে কখনো আরাকান এবং রোহিঙ্গা ছিল না, এবং ব্রিটিশরাই শয়তানির পুরাপুরি কলকাঠি নেড়ে তারা পুরাপুরি দক্ষিণ রাখাইন স্টেটে পুরাটাই করেছে। রাখাইনরা বসবাস করে, আর উত্তরে হচ্ছে আমাদের এই রোহিঙ্গারা বসবাস করে, একদম ক্লিয়ারলি ওখানে শার্প ডিভিশন আছে। তো এখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে, আপনি এই যে সম্পর্ক যখনই আরাকান আর্মির সাথে করতে যাবেন, আরাকান আর্মি একটা জিনিস সামনে নিয়ে আসবে, সেটা হচ্ছে রোহিঙ্গাদের সাথেই বিষয়টা হবে রোহিঙ্গাদেরকে নিয়ে। রোহিঙ্গারা ইতিমধ্যেই সেখানে একটা জটিল পরিস্থিতি নিজেরাই সৃষ্টি করেছে। তবে এটা ঠিক, আমি যে বলছি দে আর নট আনওয়ান্টেড, ইট ইজ নট দ্য ফল্ট অফ দ্য রোহিঙ্গাস। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এটা রোহিঙ্গাদের ব্যবহার করেছে ব্রিটিশরা খুব স্মার্টলি, কারণ এই মানুষগুলো, রবার্ট ফোনিয়া ব্রিটিশ বিবিসি সাংবাদিক খুব সুন্দর করে কথাটা বলেছে, এই মানুষগুলো এত হতভাগ্য এই জাতিসত্তাটা, তারা নিজ দেশে থেকে বিতাড়িত এবং যেখানে আশ্রয় নিয়েছে সেখানেও অনাকাঙ্ক্ষিত। এই মানুষগুলো, এরা কিন্তু বোঝে নাই, এদের কোনো লেখা নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই। আমরা যে শিক্ষিত মানুষরা আমরা আলোচনা করছি তাদের নিয়ে, সেটা শোনার সুযোগও তাদের কাছে নাই। তারা কখনো জানে না তাদের, আমি ওই অঞ্চলে 4.5 বছর থেকে দেখেছি, আমার মনে হয় যে এরা থেকেও আরো কষ্টকর অবস্থা আছে। একটা গ্রাম থেকে একটা গ্রামে যাওয়ার জন্য আপনি 10 থেকে 12টা মানুষের পারমিশন লাগে, এবং কোনো কারণে যদি একদিন বেশি কোথাও এক গ্রামের মানুষ আরেক গ্রামে কোনো রোহিঙ্গা অবস্থান করে, তাকে যদি পাওয়া যায়, হি ইজ টু ফেস সিভিয়ার। আপনি কালাদান, এই যে আপনারা বলছেন কালাদানের পূর্বাঞ্চলে একটা গ্রাম আছে, সেই গ্রামে 1600 মানুষের, 3টা গ্রাম, 1600 মানুষের বসবাস, 1600 পরিবারের 16 জন মানুষও আমার 4.5 বছরে সিটুয়ে শহর আসতে পারে, নদীটা পার হয়ে আসতে পারে নাই। সো এই মানুষগুলো যেখানে অবস্থান করছে, তাদের পিটিয়েছে, তারা মেরেছে, তাদেরকে এখানে পার করিয়ে দিয়েছে। বাট আমরা যারা শিক্ষিত, আমরা যারা কনসাস, আমি প্রফেসর শহীদুজ্জামানের সাথে অনেকটা একমত, আমাদের সেখানে যে পলিসিগুলি নেওয়া হয়েছিল সেখানে স্মার্টলি, আর মিয়ানমার আর্মি তাদেরকে রোহিঙ্গাদের ব্যবহার করতে পারলো, আমরা রোহিঙ্গাদের সেখানে কোনো শক্তি হিসেবে কোনো ধরনের তাদের দাঁড় করাতে পারলাম না। একটা নেগোসিয়েশন আজকে যে বলবেন, শক্তির সাথে শক্তির নেগোসিয়েশন হয়, এই মানুষগুলো শক্তির কোনো আধারে নিশানায় কাছেই নাই। একটা বন্দি জীবন যাপন, ওখানেও বন্দি জীবন যাপন করতো, এখন এখানে শিবিরে বন্দি জীবন যাপন করছে। এই মানুষগুলির মধ্যে কোনো ধরনের কনসাস শিক্ষা দীক্ষা নাই বলে 7 বছর মানবেতর জীবন, পশুর থেকে অদম জীবন যাপন করতেছে, তাদের মধ্যে কোনো বিদ্রোহ। আমরাও কি আসলে রোহিঙ্গাদেরকে ব্যবহার করতে পারি? মানে সেরকমই অবশ্যই কি কিছু আমাদের বলছেন? এই পলিসিটা, যেখানে মিয়ানমার আর্মি যারা, এই যে প্রফেসর মোস্তফা স্যার যেটা বলছিলেন, যারা মেরেছে, যারা তাদের অগ্নিসংযোগ করেছে, র্যাপ করেছে, তাদের হত্যাকাণ্ডের শিকারে পরিণত, তাদের বাড়িঘর ধ্বংস করেছে, তারাই স্মার্টলি ব্যবহার করতে পারলো, করে ফেলা শুরু করলো রোহিঙ্গাদেরকে, যারা এত অত্যাচারের শিকারে, নির্যাতনের শিকারে পরিণত হলো, বিশ্ববাসী দেখেছে। সেখানে তারা যদি এদেরকে আরাকান আর্মির মুখোমুখি করে দিতে পারে, এবং দুটার মধ্যে একটা ডিভিশন, ওই যে ব্রিটিশরা যেটা করেছিল, মিয়ানমার সেনাবাহিনী সেটা খুব স্মার্টলি সে করে বসে আছে, অথচ আমরা এই পারে বসে এতগুলি লক্ষ লক্ষ মানুষকে নিয়ে, এদের জন্য কোনো রোড ম্যাপ নাই। এই যে আপনি শহীদুল্লাহের কথা বললেন, আমি তো এটা লজ্জা লাগে বলতে, তাদের কোনো পরিকল্পনাই, এই একটা মানুষ,
এই যে আমাদের একটা প্রাইম ইস্যু হওয়া উচিত ছিল, বিকজ আমাদের একটা দক্ষিণাঞ্চলে পুরোপুরি একটা বাংলাদেশের মতো ডেমোগ্রাফিক সিনারিওতে এত একটা জনসংখ্যার ভার আমরা বহন করছি, সেখানে আমরা একটা এখন এটা ভলকানিক ইরাপশনের মতো হবে কয়েকদিন পরে, আমি আর একটু পরে আসতাম হয়তো, সেটা হচ্ছে আমাদের জিও স্টাডিজ, জিও পলিটিক্স ওই অঞ্চলে যেটা চলছে সেখানে বৃহৎ শক্তিগুলি মুখোমুখি হতে যাচ্ছে। এবং কারণ চাইনিজ যে চকপিও ডিপ সি পোর্ট আছে, যদি চায়না, বিকজ ইউনাইটেড স্টেটস হ্যাভ ক্রিয়েটেড লট অফ হার্ডেল। আপনি মালাক্কাতে যেই দুষ্টামি করেছে ইউনাইটেড স্টেটস এগেনস্ট দ্য চায়না, তাদের যে ফোর্থ এনার্জি সাপ্লাই রুট ছিল এটা, সেটার উপরে সাউথ চায়না সিতে গিয়ে তারা অনেক ধরনের ব্লকেট, অনেক ধরনের হার্ডেল করেছে। আবার একইভাবে ইন্দো প্যাসিফিকে গিয়ে সেখানে কোয়াড মোয়াড করে চায়নার এগেনস্টে দাঁড় করিয়েছে। বাট এই যে এখন চকপিও, তারা দে ওয়ান্ট টু হ্যাভ অ্যান স্মুথ অ্যাক্সেস ওভার দ্য বে অফ বেঙ্গল টু দ্য ইন্ডিয়ান ওশান, আইং টু দ্য আফ্রিকা অ্যান্ড দ্য মিডল ইস্ট। এবং সেটার জন্য সেটাকে যদি তাদের ট্রেড ওয়ারের আওতায় নিয়ে আসে, এই যে বড় শক্তিগুলোর খেলা হবে কিন্তু এই রাখাইনে চকপিওকে ঘিরে, এই রোহিঙ্গাদের ঘিরে। রোহিঙ্গারা দে আর গোয়িং টু বি ভলকানিক ইরাপশন এনি টাইম। স্পষ্ট, কিন্তু সেখানে আসলে মানে রোড ম্যাপ চাওয়ার যে কথা বলছেন, আমরা দেখছি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এখন একটা রোড ম্যাপ চাইছেন। মানে বাংলাদেশ আসলে আগেও শুনেছি বাংলাদেশ, চাইছেন না, জি এটা তো থাকার কথা ছিল। হি ওয়াজ অলসো ফরেন সেক্রেটারি ফর ওয়ান্স আপন আ টাইম। হি নিড নট টু হ্যাভ টেক সো মাচ টাইম। 6 মাস টাইম নেওয়ার কথা ছিল। উনিও তো পররাষ্ট্র আমি আসলে তাহলে এখন আসলে ইমিডিয়েটলি কি করা যায়, আমি একটু প্রফেসর শহীদুজ্জামানের কাছ থেকে শুনতে চাই। মানে অনেক সময় চলে গেছে, অনেক রোহিঙ্গা ঢুকে পড়েছে, অনেক রোহিঙ্গা এখনো ঢুকছে, ইমিডিয়েটলি আমাদের কিছু করার আছে? দেখেন, করার তো ছিল, শুনতে পাচ্ছেন, করার তো ছিল, জি আমরা করিনি তখন। শোনা যাচ্ছে? জি আমরা করিনি তখন। কেননা তখনই যদি বাংলাদেশে একটা ন্যাশনালিস্ট গভর্নমেন্ট থাকতো, ধরেন বিএনপি যদি ক্ষমতায় থাকতো, তাহলে কি হতো? ওই যে রোহিঙ্গারা আসছো, প্রচন্ড চাপ থাকতো দেশের ভেতর থেকে যে ওদের আর্ম গ্রুপস গুলাকে ট্রেনিং দেওয়া হোক। ওদের ভেতরেও কিন্তু অনেক ইউথ, তাদেরকে যদি ট্রেনিং দেওয়া হতো, বন্দুক দিয়ে বন্দুক চালানো শেখাতো। কারণ আরাকান আর্মি কাকে রেসপেক্ট করবে? আমি একজন আরাকান আর্মির একজন অ্যাডভাইজার, সিনিয়র অ্যাডভাইজার, উ মং নাম, ব্রিসবেনে থাকে, তার সাথে আমার যোগাযোগ হয়েছে। এই ভদ্রলোক বারবার খালি আমাকে বলতেন যে দেখেন স্যার, আপনাদের এই রোহিঙ্গারা এরা সব সময় ইয়েদের সাথে থাকে, এই তাতমাদর সাথে থাকে। এদেরকে আমরা যদি ট্রেনিং দিতাম, আমাদের ভিতরে থাকতো, আমাদের কথা মতো আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, তাহলে আমরাই এখনই এদেরকে ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারতাম। এরকম কিন্তু চিন্তা ছিল। এখন বেটার লেট দেন নেভার। আমরা এখনো যদি এই যে আরএসও, এরা কিন্তু খুব ভয় পায় আরাকান আর্মিকে। আর যারা রোহিঙ্গারা কিছুতেই আরাকান আর্মিকে ট্রাস্ট করতে পারে না। একটা বাস্তবতা হচ্ছে যে যখন রোহিঙ্গাদের বিতাড়িত করা হয়েছিল, তখন এই আরাকানিজ বুদ্ধিস্টরাই কিন্তু মেইন রোল, রাখাইনরা ওদেরকে হত্যা করেছে, ইয়ে করেছে। কারণ তাতমাদর চেয়ে এদেরকে ওরা আরো বেশি ভয় পায়। এখন তারপরেও কথা হচ্ছে যে আলটিমেটলি রাখাইনে থাকবে কারা? এই রোহিঙ্গা আর রাখাইন, এদেরকেই তো কোএক্সিস্ট করতে হবে শেষ পর্যন্ত। এরাই দে হ্যাভ টু লার্ন হাউ টু কোএক্সিস্ট। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আরাকান আর্মির সাথে আমাদের উচিত হবে রোহিঙ্গা লিডারশিপে, রোহিঙ্গা ইউথ যারা আরএসও করে আরাকানের ভিতরে যুদ্ধ শুরু করে দিয়েছে, তারা হয়তো ছোট হতে পারে, তারা হয়তো কয়েকটা ইয়ে, কিন্তু আমরা সব সময় ওদের প্রতি হোস্টাইল ছিলাম। বাংলাদেশ গভর্নমেন্ট তাদেরকে ধরে পিটায় ওদের অস্ত্রগুলা সব নিয়ে নিত। আর তাতমাদর যারা সারেন্ডার করতো, তাদেরকে রাজকীয় ভাবে আবার তাতমাদের কাছে তুলে দেওয়া হতো। আর এতে আরাকান আর্মি আরো বেশি ক্ষিপ্ত হয়েছে। এই পলিসির যে আমি ধারাবাহিকতা। একটু আপনাকে থামিয়ে একটা বিরতিতে যেতে হবে, কিন্তু আমি বিরতির পরে আপনার কাছেই আসবো, কারণ আমি আরেকটু বিস্তারিত জানতে চাই আসলে আমাদের, আপনি বলছিলেন যে রোহিঙ্গাদেরকে আমরা ট্রেনিং দেওয়ার বিষয়ে আমাদের আসলে কি করণীয়, আমরা আসলে কোন অবস্থায় ঠিক আছে সেটা আমরা জানি কিনা, এই বিষয়টি আপনার কাছ থেকে আরেকটু বুঝতে চাইবো। আমি একটা বিরতির পর ফিরছি।
ফিরলাম দুরালাপে। আমি আসলে আপনাদের তিনজনের কাছে একটা প্রশ্ন করতে চাই। আমাদের কাছে কি এখন যথেষ্ট বা সঠিক চিত্রটা আমাদের কাছে আছে কিনা? কদিন আগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মাসখানেক আগে তিনি বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল রোহিঙ্গা এখনো অনুপ্রবেশ ঘটছে। তখন তিনি বলছিলেন রোহিঙ্গারা কিন্তু ঢোকে, এদেরকে কিন্তু আবার পাঠায় দেয়া হয়। আসলে কি সেরকম কিছু আছে কিনা? আমাদের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বৈঠকে মালয়েশিয়ার বৈঠকে তিনি বললেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীর সাথে যে ৮০,০০০-এরও বেশি রোহিঙ্গা গত কয়েক মাসে বাংলাদেশে এসেছে। আবার পররাষ্ট্র উপদেষ্টা বললেন কয়েক মাসে ৬০,০০০ লোকের অতিরিক্ত অনুপ্রবেশ বেড়েছে মিয়ানমার থেকে। আমাদের কাছে সঠিক চিত্রটা আছে কিনা প্রফেসর শহীদুজ্জামান, এবং আমাদের এখন কি করণীয়? আপনাদের তিনজনের কাছেই আসবো। প্রফেসর শহীদুজ্জামান। ধন্যবাদ। দেখেন, আমাদের যে প্যাসিভ নীতি, হ্যাঁ, রিয়াক্টিভ নীতি এখনো ধারাবাহিকতা চলছে, সেটা আমি খুব অদ্ভুত অবাক হয়ে আমি পর্যালোচনা করছি। কেননা একজন রোহিঙ্গা বিষয়ক অত্যন্ত সিনিয়র রিটায়ার্ড একজন স্বনামধন্য কূটনীতিক, যিনি দীর্ঘ সময় জাতিসংঘে চাকরি করেছেন, ডক্টর খলিলুর রহমান, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আমি আশা করেছিলাম যে তিনি ঢাকায় থেকে কিছু একটা বলবেন আর সাথে সাথে বেইজিং চলে যাবেন। কেননা ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা বেজিং এ গিয়েছে, আরাকান আর্মির লিডারশিপের সাথে কথা বলেছে। ভারতের সাথে আমাদের সম্পর্ক এখন খুবই খারাপ, এবং যদি আমরা চীনের সাথে আমাদের উপদেষ্টা না যায়, যদি অজিত দাওয়ালকে থামানো না হয়, তাহলে আরাকান আর্মিকে কিন্তু আমাদের বিপক্ষে অবস্থান নেওয়া, অর্থাৎ রোহিঙ্গাদের রিটার্নটা আরো কঠিন করে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জন্য আমার মনে হয় আমাদের ডক্টর খালিলুর রহমান, আমি আশা করব যে তিনি চীনের সাথে যোগাযোগ করবেন, চীনের আস্থা অর্জন করবেন। ভারত যে আরাকান আর্মির সাথে কালাদান রিভার প্রজেক্টে একটা আপোষ করেছে, সেটা যেন কখনো সম্ভব না হয়, সেটা আমার মনে হয় চীনকে বোঝানো উচিত। এবং তারপরে আরাকান সেটি আর্মির আপনার সাথে পরামর্শ। যোগাযোগ করে এগুলো জি, আমাদের রোহিঙ্গা। ধন্যবাদ। আর ধন্যবাদ আরেকটা প্রফেসর বিষয়, শহীদুজ্জামান। ডক্টর এটা মোস্তফা সরোয়ার, হচ্ছে একদম সংক্ষেপে একদম কনক্লুশন নিতে চাই। হ্যাঁ, আমার মনে হয় যেন আমাদের যুদ্ধংদেহী ভাব না করে, কারণ আরাকান স্টেটের যে লজিস্টিক্যাল সিচুয়েশন, তাতে রোহিঙ্গাদেরকে ওখানে আর্মড করে যুদ্ধ চালানো, এটা বাংলাদেশের জন্য ভবিষ্যতে খুবই জটিল পরিস্থিতির ক্রিয়েট করবে। তার চেয়ে বরং এটাকে আমি মনে করি যে সিসিফাসের পাথর উত্তোলন। এটা আমরা পাথর যতই উপরে উঠাবো আবার গড়িয়ে নিচে পড়বে। তার কারণ এটা হলো এত কমপ্লেক্স, এখানে এতগুলো ফরেন পাওয়ার, যুক্তরাষ্ট্র, চীন, ভারত এবং অন্যান্য, সৌদি আরবিয়া, এরা সবাই এখানে ইনভলভড। এমনি একটা পরিস্থিতিতে পাকিস্তান, কাজে আমার যেন মনে হয় যেখানে সবচেয়ে বেস্ট হবে যে ফেইটা কমপ্লিট, আমাদের ধরতে হবে যে যেটা হয়েছে হয়েছে, ভুল হয়েছে, এবং এত লোক চলে আসছে, এদেরকে কিভাবে ডিসবার্স করতে হবে, পৃথিবীর বিভিন্ন জায়গাতে এদেরকে সেটেল করতে হবে, সেটাই আমাদের প্রচেষ্টা চালানো উচিত। কারণ এদেরকে রাখাইন স্টেটে পাঠানো, আমার মনে হয় 50-100 ইয়ার্স আদৌ সম্ভাবনা আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। এটা ওই সিসিফাসের পাথর উত্তোলন, কাজে আমাদেরকে একদম স্পষ্ট। অনেক প্রাগমেটিক ধন্যবাদ, অনেক ধন্যবাদ এই ডক্টর মোস্তফা সমস্যাটা সরোয়ার। করতে হবে। জনাব ইমদাদুল ইসলাম। জি, হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমরা প্রথমত রোহিঙ্গারা এই কেন ওখান থেকে বিতাড়িত হলো, এই জিনিসটাকে যদি আমরা অ্যাড্রেস করতে পারতাম বা বুঝতে পারতাম, তাহলে রোহিঙ্গারা ফেরতও যেত, রোহিঙ্গারা এখানে আসতো না। আমরা সেদিকে নজর দেই নাই। মিয়ানমারের একটা স্টাডি আছে, তাদের ন্যাশনাল যে সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক পলিসি সেন্টার আছে, তাদের সমীক্ষায় একটা রেজাল্ট আসে, সেটা হচ্ছে রোহিঙ্গারা যে হারে তাদের ডেমোগ্রাফিক ইয়েতে বেড়ে যাচ্ছে, সেই হারে ইয়েদের শূন্য, আপনার ও রাখাইনদের হচ্ছে শূন্য, অনেকটা গ্রোথ। তো এখানে রোহিঙ্গারাই অটোমেটিক্যালি তারা ইয়ে হয়ে যাবে, মেজরিটি হয়ে যাবে, এবং এট ওয়ান স্টেজ দে উইল ক্লেম, দে উইল বি রেজিং দেয়ার ভয়েস ফর দ্য সেপারেট স্টেট অর টু জয়নিং উইথ দ্য বাংলাদেশ। তো এইটাকে মার্জিনালাইজ করার জন্য তারা এই কাণ্ডটা করেছে, এই ভয় থেকে। এবং আরেকটা জিনিস করেছে, তারা ধর্মীয় উত্তেজনা সৃষ্টির মাধ্যমে মিলিটারি শাসনটাকে পাকাপোক্ত করা। তো আমরা এই যে দুটা জিনিসে যদি মিয়ানমারের সাথে এই যে ডিপ্লোম্যাটিকলি, আমি প্রফেসর মুস্তাফার সাথে একমত, কূটনৈতিকভাবে আমরা যদি এইসব জিনিসগুলো তাদের কানে তুলতে পারতাম যে বাংলাদেশ উইল নেভার বি ইন্টারেস্টেড টু ডু এনিথিং, রোহিঙ্গারাও এখানে কোনো কিছুই করবে না, তোমাদের জনগণ তোমাদের সাথেই থাকবে, উই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট। এইসব জিনিসগুলো নিয়ে তাদের সাথে কথাবার্তা বলা, তাদের সাথে ইন্টেলিজেন্সিয়া যারা আছে তাদেরকে আমাদের ন্যারেটিভটা দেওয়া, তাদের ন্যারেটিভের এগেনস্টে, তাহলে এগুলি হলে এই জিনিসগুলো সৃষ্টি হতো না। সৃষ্টি যখন এখন হয়ে গেছে, সেটা এখন
এটা যদি সম্ভব হয়, এখন আরাকান আর্মির সাথে গেলে সেটা কি মিয়ানমার সেনাবাহিনী কিভাবে নিবে? সেনাবাহিনীর সাথে গেলে মিয়ানমারের ইয়ের সাথে এটাকে ব্যালেন্সিং করাটাই হচ্ছে এখন আমাদের দেখার বিষয়, ফরেন মিনিস্ট্রি এবং কূটনীতিক যারা আছে তাদের এটা হচ্ছে সেক্রেট ডিউটি টু ব্যালেন্সিং অ্যান্ড টু গেট দ্য সলিউশন। এখন সেটা যদি করতে না পারে তাহলে সেখানে পররাষ্ট্র দপ্তরে তার বসে থাকার কারো কোনো, আমার মনে হয় যে দে আর আনফিট টু রিমেইন দেয়ার। সুতরাং তাদের এই করা, আমরা এই যে আজকে 7 বছর চলে গেছে, আমরা উই হ্যাভ নট মেক দেম অ্যাকাউন্টেবল যে তুমি কি কাজ করেছো, একদমই একদমই কি জি, করেছো। দেখা যাক সামনে আসলে কি কতটা অ্যাকাউন্টেবল আমরা করতে পারি এবং তারা আসলে অ্যাকাউন্টেবল হন। অনেক ধন্যবাদ মেজর এমদাদুল ইসলাম, অনেক ধন্যবাদ অধ্যাপক শাহিদুজ্জামান, অনেক ধন্যবাদ ডক্টর মোস্তফা সরোয়ার, আপনাদের তিনজনকেই ধন্যবাদ। দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি। দূর আলাপ।